ওকে, তো মেইন কাহিনী কি ছিল, আগের দিন যেগুলা দেখছি, যে থিওরি দেখছি, সেটা আজকে আমরা কোড দেখব। ওকে, তো কোডটা হবে হলো নর্মালি আমাদের এই যে ইউটিলস নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডার বানাইছি। সেটার মধ্যে কিন্তু আমরা ইউটিলস ডট ডার্ট নিছি, রাউটস ডট ডার্ট। দেখো ইউটিলস ডট ডার্টে আবার কি করছি, এটা জাস্ট ইউটিলস নামে একটা ক্লাস আছে, এটা বানায় রাখছি যদি কখনো লাগে। আর এখানে একটা এক্সটেনশন আছে, এটা চ্যাট জিপিটি থেকে নেওয়া, সত্য কথা। ওকে বলছি একটা এক্সটেনশন দাও, তাহলে যে কোনো স্ট্রিং এর শেষে, যে কোনো স্ট্রিং এর ভেরিয়েবলের লাস্টে ডট লিখলে টু টাইটেল কেস, মানে হলো একটা স্ট্রিং যদি অনেক বড় হয়, তাহলে ওই স্ট্রিংটার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে, বড় হাতের হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, অটোমেটিক এইভাবে হয়ে যাবে। এটা সিম্পল ইউজ করা। যেমন ফর এক্সাম্পল, এখানে আপনি নিলেন একটা স্ট্রিং, মনে করেন যে নেম, নেম ইজ ইকুয়ালস টু, এটা নিলাম, ঠিক আছে, সঞ্জিত, এই যে SAN এরকম নিলাম। তারপরে আমরা সাপোজ প্রিন্ট করব, কি নেম ডট টু টাইটেল কেস। দেখেন অপশন চলে আসছে আমার কাছে, এক্সটেনশন হিসাবে নিছি তো অপশনটা আমার কাছে চলে আসছে। এই যে টু টাইটেল কেস মানে কি, এই যে সানজিদ হাসান যে আমি করলাম, সানজিদ হাসান, প্রত্যেকটা এসটা বড় হয়ে যাবে আর এই এইচটা বড় হয়ে যাবে, প্রথম অক্ষরগুলো। এটা এক্সটেনশন, এটা চ্যাট জিপিটিকে বললেও এক্সটেনশন একটা বানায় দেয়, কিন্তু এটা কোনো ক্লাসের ভিতরে রাখা যাবে না, এটাকে একবারে পাবলিক মানে একবারে বাইরে রাখতে হবে, মানে যে কোনো জায়গায় ইচ্ছা মতো বাইরে রেখে দিলাম। ওকে, বুঝা গেছে? তো এটা ম্যান্ডেটরি না, এটা হলো অপশনাল, মানে এটা যদি লাগে তাহলে নেওয়া ভালো, না হলে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো ইউটিলস ডট ডার্ট আছে একটা, রাউস ডট ডার্ট সবাই তো জানি এটা কি, কালার্স ডট ডার্ট, এটাতে আবার কেউ স্পেস দিব না, নাহলে গ্লোবাল কি এরর থাকবে। ঠিক আছে, কালার্স ডট ডার্ট যেটা আছে, সেটাতে কালারগুলো আছে আমাদের হোয়াইট ব্ল্যাক, আর ডিফল্ট টেক্সট কালার যেটা আছে সেটা। ডিফল্ট টেক্সট কালারটা এটা আমি অ্যাড করছিলাম পিসি থেকে, পিসি থেকে দেখালে এই নামটা আসে আর কি, এটা আমি অ্যাড করছিলাম, কে সেটআপ দিয়ে রাখছে। তো এইটা আসলে কোনটা, যে আমার যে স্ক্রিনটা ছিল, ওই স্ক্রিনটার পুরাটার আসলে একটা ডিফল্ট একটা টেক্সটের কালার ছিল, তা আমার প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে বসানো লাগতেছিল, যেটা খুবই পেইনফুল একটা কাজ। ওই পেইনটা এড়ানোর জন্য কি করছি, একটা ডিফল্ট টেক্সট কালার নিয়েছি। তাহলে এটা কই কই ইউজ করছি, দেখো অ্যাডমিন ড্যাশবোর্ডে যে যে জায়গায় আমার দরকার, সেই জায়গায় কিন্তু এই কালারটা আমি জাস্ট বসাই দিছি, যে যে জায়গায় আমার কালারটা দরকার, ডিফল্ট টেক্সট কালার। তারপর আসলে অ্যাপ প্রেফারেন্স। ওকে, এইটা বুঝে তারপরে এই ক্রিয়েটর ডাটে যেতে হবে। আচ্ছা দেখেন, এখানে যে কোডগুলো আছে, এখানে যে কোডগুলো আছে, এই কোডগুলার 99%ই লাগবে না আমাদের, বেশিরভাগ সময় লাগবে না, কিন্তু 1%, এই 1%টা কোনগুলা সেটা বুঝতে হবে। এগুলা বাই ডিফল্ট বানানো থাকবে, আমাদের কখনো নিজে থেকে করতে হবে না, কিন্তু কোনটা ইউজ করব, কোনটা ইউজ করব না, কোনটা কখন দিতে হবে, কোনটা দিতে হবে না, এইটা বুঝতে হবে। যেমন এখানে দেখো যে কিছু ফাংশন আছে এখানে, তাই না? এবং প্রত্যেকটা ফাংশন কি করা আছে, স্ট্যাটিক করা আছে। তো ওটা তো সবাই জানি, স্ট্যাটিক করলে কি হয়, ক্লাসের নাম লিখে ব্র্যাকেট বাদেও ডট লিখলে ফাংশনটা চলে আসে। ঠিক আছে, তো সবার শুরুতে কি করতে হবে আমাকে, প্রথম ফাংশনটা যদি দেখি, যে ইনিট মাই শেয়ার্ড প্রেফারেন্স। তো শেয়ার্ড প্রেফারেন্সের কাজ কি, আগে বলছিলাম যে শেয়ার্ড প্রেফারেন্স হলো কি, আমার যে কোনো জিনিস, কোন একটা ডেটা যদি আমার এই যে ল্যাপটপ আছে, যে ল্যাপটপে আমার ওইটা জিনিসটা রান হচ্ছে, কোডটা মনে করো আমার একটা ফোনে কোড রান হচ্ছে, ওই ফোনের মধ্যে আমার একটা জিনিস সেভ করে রাখা দরকার, তাইলে আমরা ওই সময় কি ইউজ করি, শেয়ার প্রেফারেন্স ইউজ করি। করছিলাম না এর আগে, টোকেন একটা সেভ করে রাখছিলাম, কিন্তু সবার কোশ্চেন ছিল ভাই টোকেনটা কইব, তাই না? আমি বলছিলাম যে কোনো একটা হিজিবিজি একটা স্ট্রিং দিয়ে দাও, ওই জায়গায় সেভ হয়ে যাবে। তো ওইটা করার জন্য শুরুতে করতে হয় কি, যে ইনিট মাই শেয়ার প্রেফারেন্স, মানে শেয়ার প্রেফারেন্সটা কি করতে হয়, ইনিশিয়ালাইজেশন করতে হবে। তারপরে কি বলছে, ইনিট নোটিফিকেশন মাই শেয়ার প্রেফারেন্স। আচ্ছা, সত্যি কথা বলতে এইটা আসলে কখন কাজে লাগে, যখন অ্যাপ আসলে ওপেন থাকে না। তো অ্যাপ ওপেন থাকে না, এটা আমাদের প্রয়োজনই নাই, একবার আউট, আর ওটা দরকার নাই আর কি। তারপরে দেখেন আরেকটা জিনিস আছে, ক্লিয়ার শেয়ার প্রেফারেন্স। আচ্ছা,
ক্লিয়ার শেড প্রেফারেন্স যে ফাংশনটা আছে, আচ্ছা আগে এইটা আমি একটু বুঝাই দেই। এইটা কিন্তু আমাদের নাম দেওয়া, তাই না? ইনিট মাই শেড প্রেফারেন্স। আর এর ভিতরে কি আছে, প্রেপস। এই প্রেপস নামে একটা ভেরিয়েবল আছে না, আমরা এই যে ক্লাসের মধ্যে নিয়ে নিয়েছিলাম শুরুতে। এই প্রেপস ভেরিয়েবলের মধ্যে কি রাখছি, আমাদের শেড প্রেফারেন্সের যে ইনস্ট্যান্সটা আছে সেটা রাখছি। আগে আমরা প্যাকেজ থেকে জাস্ট কপি করে নিয়ে এসে বসাই দিতাম, কাজ হয়ে যেত না? এখন ওটা না করে রিউজেবল করছি, যাতে আমরা শেড প্রেফারেন্স পুরো অ্যাপের মধ্যে যত জায়গায় ইউজ করব, যাতে সেম জিনিসটাই ইউজ হয়, আলাদা আলাদা করে নতুন নতুন ইনস্ট্যান্স যেন তৈরি না হয়। ওই কারণে জাস্ট আমরা একটা সিম্পল একটা ফাংশন বানাই নিছি, খুবই এই ছোট এক লাইনের একটা ফাংশন। এবং এর মধ্যে প্রেফস ইকুয়াল টু অ্যাওয়েড শেড প্রেফারেন্স ডট গেট ইনস্ট্যান্স। এটা করবে কি, একটা শেড প্রেফারেন্সের একটা দিয়ে দিবে, মানে একটা ইনস্ট্যান্স দিয়ে দিবে, মানে একটা ভেরিয়েবল দিয়ে দিবে। মানে এই ভেরিয়েবলটাকে ধরে ধরে আমরা বাকি যে ফাংশনগুলো আছে সেই ফাংশনে কোনো একটা ডেটা সেভ করতে পারবো, অথবা ডেটাটা গেট করতে পারবো। মানে সেট আর গেট। সেট মানে হলো কোনো একটা ডেটা সেভ করা। আমার ফোন আছে, ফোনের মধ্যে কোনো একটা ডেটা আমি সেভ করব, ঠিক আছে? তখন আমরা সেট করব, যে ডেটাটা সেভ করছি সেটা আমরা নিব, তাহলে সেটাকে কি করব, গেট করব। সোজা হিসাব। এতগুলা ফাংশন থেকে ভয় খাওয়ার কিছু না, এগুলো খুবই সিম্পল আর খুবই সহজ জিনিস। এবার মানে বললে পুরা ক্লিয়ার বুঝতে পারবা। তো তারপর দেখো যে ক্লিয়ার শেয়ার্ড প্রেফারেন্স, এইটার কাজ কি? দেখো, ক্লিয়ার শেয়ার্ড প্রেফারেন্স মানে হলো, আমরা শেয়ার্ড প্রেফারেন্স যতই বানাই না কেন, আমরা যদি জাস্ট কি করি, এই যে প্রেপস যে ভেরিয়েবলটা আছে না, প্রেপস ডট ক্লিয়ার করে দিই, এই জিনিসটা যদি আমরা যে কোনো জায়গা থেকে করে দিই, তাহলে আমার লোকাল ডিভাইসে শেয়ার্ড প্রেফারেন্সে যত ডেটা সেভ করছি সব ডিলিট হয়ে যাবে। সব কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটার হেভি একটা ইউজ আছে। সবাই হয়তো ভাববে যে ওই জিনিসটা তো এপিআই দিয়ে করা লাগবে। আসলে ওই জিনিসটা ম্যাক্সিমাম টাইম এপিআই দিয়ে করা লাগে না। সেই জিনিসটা আমরা সেট প্রেফারেন্সটা ক্লিয়ার করে দিলে হয়ে যায়, সেটা হলো লগ আউট। ঠিক আছে, লগ আউটে আমরা কি করব, ক্লিয়ার সেট প্রেফারেন্স করে দিব। তখন বুঝতে পারবা যে কেন ক্লিয়ার করছি। ঠিক আছে, এখন আসলে বোঝার ক্যাপাবিলিটি হবে না। তারপর আছে কি, আমাদের কাজে লাগবে হলো এই দুইটা, মানে এই অ্যাপে আমাদের কাজে লাগবে জাস্ট এই 26 নাম্বার লাইন পর্যন্ত। এর নিচের গুলো কিন্তু লাগবে না, কিন্তু এর নিচের গুলো আমি রেখে দিই সবসময়। ঠিক আছে, এর নিচের গুলো আমরা রেখে দিই, মানে বেশিরভাগ সময় আমি রেখে দিই আর কি। তো দেখেন, এটা আমার কিন্তু একবার কোড করা, যেটা কোড করা ছিল ওইটাই আছে। মানে মানে গত 3 বছর ধরে সেম কোড আছে। মানে এখানে কোনো আপডেট হয় না তেমন একটা। এই ফাইলটা যেটা আছে অ্যাপ প্রেফারেন্স, এটা সেম আছে, কারণ এটার ইউজ খুবই সীমিত, এবং যতটুকু লাগে এগুলা দিয়ে হয়ে যায়। তাহলে এখন সেট স্ট্রিংটা কি জিনিস? দেখো, আমার ধরো মনে হলো যে আমি একটা জিনিস সেভ করবো, একটা জেসনের কি আর ভ্যালু থাকে না? হ্যাঁ, মনে করো যে একটা কোনো একটা ভ্যালু আছে, সেটার কি থাকে একটা ভ্যালু থাকে, তাই না? তাহলে ওই কিতে ওই ভ্যালুটা আছে। ঠিক তাহলে আমরা ওই রকম একটা ডেটা যদি আমরা আমাদের ফোনের মধ্যে স্টোর করে রাখতে চাই, সেভ করে রাখতে চাই ফোনের ক্যাশ মেমোরিতে, এটা কিন্তু স্টোরেজে থাকে, কিন্তু ক্যাশে থাকে। আমরা যদি স্টোরেজে ঢুকে খোঁজাখুঁজি করি সারাদিন ডাউনলোড ফোল্ডারে বা যে ইন্টারনাল এসএসডি কার্ডে, তাহলে কিন্তু কিছুই খুঁজে পাবো না। ঠিক আছে, এটা কিন্তু ক্যাশে থাকে। ক্যাশটা কই থাকে, অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার আছে না, ওই অ্যান্ড্রয়েড নাম ফোল্ডারের ভিতরে অ্যাপের প্যাকেজ, মানে প্যাকেজ আইডিটা থাকে, ওই প্যাকেজ আইডির ভিতরে ক্যাশ থাকে। ঠিক আছে, তো ওটা আমরা যখন অ্যান্ড্রয়েড নিয়ে কোনো কিছু করব তখন আমি দেখাই দিব সবাইকে। তো দেখো যে সেট স্ট্রিং যেটা আছে, এটার কাজ কি, ওই যে জেসনের মধ্যে যে কি ভ্যালু ছিল না, ওই কি ধরে কোন একটা ভ্যালু সেভ করাই হলো এই সেট স্ট্রিং এর কাজ। সেট স্ট্রিংটা আমাদের বানানো ফাংশন, এটা কি ওরা দিছে? দেয় নাই, এটা আমাদের সুবিধার জন্য আমরা কি করছি, আমাদের বানানো ফাংশন। দেখো, প্রেপস কিন্তু আমি কি করছি, একবারে ডিক্লেয়ার করছি না? করার পর এইটা মাস্ট আমাকে একবার কি করতে হবে, কল করতে হবে। সেট প্রেফারেন্স যদি আমি ইনিশিয়ালাইজ মানে শুরু না করি, তাহলে তো আমি এই প্রেস ভেরিয়েবলের মধ্যে কিছু পাবো না, এটা তো নাল থাকবে, কারণ আমাদের এই প্রেস ভেরিয়েবলটা কি লেট না, এখানে লেট মানে নাল, মানে ওটা নাল হয়ে আছে, পরবর্তীতে ইনিশিয়ালাইজেশনের জন্য ওয়েট করতেছে, তাই না? পরে আমি কি করে দিব, এই যে শেয়ার প্রেফারেন্স দিয়ে কি করে দিব, ইনিশিয়ালাইজেশন করে দিব। দেওয়ার পরে করব কি, যে আমার সেট স্ট্রিং মানে আমার কাছে একটা টোকেন আসছে, সেই টোকেনটা বা কোনো একটা জিনিস আমি সেভ করব, মানে ডেটা আমি সেভ করব, তখন আমরা এই ফাংশনটা কল করে এখানে কি দিব, আর এখানে কি দিব, ভ্যালু দিব। যে কি দিব, ওই কি এর কারেসপন্ডিং এ ওই ভ্যালুটা আমার ফোনের স্টোরেজ যে আছে, লোকাল স্টোরেজ, ফোনের লোকালে ওটা সেভ করে রাখবে। কিন্তু ফোন থেকে যদি অ্যাপ আনইনস্টল করে দিই, ডেটা কম।
হ্যাঁ অটোমেটিক ডেটা, বা ওই যে অ্যাপ সেটিংসে ঢুকে মাঝে মধ্যে কেস ক্লিয়ার করি না, কেস ক্লিয়ার করে দিলেও ডেটা, স্টোরেজ ক্লিয়ার করে দিলেও ডেটা। তো তো এই যে এই লাইনটা আছে না, আন্ডারস্কোর প্রেপস অ্যাওয়েট দি আন্ডারস্কোর প্রেপস ডট সেট স্ট্রিং, এটা দিয়ে কি হয় যে কি, যে কিটা আমরা পাস করব, সাপোজ নেম, নেম নামে কি, আর আমার নাম দিলাম কি, জুবের হোসেন নাইম, ভ্যালু পাস করে দিলাম, ওই যে নেম, নেম নামে একটা কি তৈরি হইলো, ওইটাতে কিন্তু আমার নাম সেভ হয়ে গেল। ঠিক আছে, আর আমি তো নামটা সেভ করলাম মানে সেট করলাম, তাই না? এখন ওই নামটা আমার প্রয়োজন, আমি গেট করব, তার জন্য আমার নিচের ফাংশনটা লাগবে গেট স্ট্রিং। গেট স্ট্রিংটা লাগবে। গেট স্ট্রিং এ কি পাঠাইতে হবে? দেখো গেট স্ট্রিং এ তো আমরা কোনো কিছু সেভ করতেছি না যে কি ভ্যালু দুটাই দিব, আমার তো দরকার খালি ভ্যালুটা দরকার, তাই না? তাহলে আমাকে কি পাঠাইতে হবে? কিটা জাস্ট পাঠাইতে হবে, যে আমার কি দরকার, নেম দরকার, তাই না? আমি জাস্ট নেম দিব, ওখানে নেম দিলাম, হয়ে গেল। ঠিক আছে, নেম দিলাম, নেম দিলে করবে কি, ও এই জায়গা থেকে এই যে ভ্যালু ইজ ইকুয়ালস টু প্রেপস ডট গেট স্ট্রিং, ঠিক আছে, প্রেপস যে ভ্যালুটা আছে মানে শেয়ার প্রেফারেন্সের ভেরিয়েবলটা, ওটা থেকে কি করবে গেট স্ট্রিং, আর এখানে কি পাস করছে, কি, কিটা পাস করে দিছে, যে নেম, নেম নামে যে কিটা আছে সেটা পাস করে দিল, এটা আমার ভ্যালু পেয়ে গেল, তাই না? এবং এই ভ্যালুটা এখানে লক করে আসলে প্রিন্ট করাইছি, এই লাইনটা ইগনোর করলেও চলবে, মানে এই লাইনটার কোনো ভ্যালু নেই আর কি, জাস্ট প্রিন্ট করাইছে। আর তার পরবর্তীতে রিটার্ন করছে কি আবার, আচ্ছা এই ফাংশনের রিটার্ন টাইপ কি দিছি, আমরা স্ট্রিং দিছি না, আমার উদ্দেশ্য কি, আমি একটা স্ট্রিং নিব, আমি একটা কি দিব, কি দিয়ে স্ট্রিংটা ব্যাক নিব, তাই না? তাহলে স্ট্রিং এর একটা ফাংশন নিছি যেটা কি করবে, আমাকে স্ট্রিং একটা রিটার্ন করবে, ওই কারণে কিন্তু এই যে এখানে স্ট্রিং লিখছি বাম সাইডে, বাম সাইডে স্ট্রিং লেখা। তাহলে এই কিটা পাস করার সাথে সাথে আমার গেট স্ট্রিং করে ভ্যালুতে রাখলো, এবং তার পরবর্তীতে সবার শেষে কি করলো, রিটার্ন করলো। রিটার্ন যদি শুধু ভ্যালুটা করি তাহলে কি সমস্যা হবে, শুধু যদি এখানে ভ্যালু করি রিটার্ন, তাহলে দেখো এখানে লাল দাগ আসবে। ঠিক আছে, আমার এআই আমাকে বলে দিচ্ছে যে কোশ্চেন কোশ্চেন মার্ক দিয়ে একটা এমটি স্ট্রিং পাঠায় দাও, কারণ আমরা বলছি কি এখানে, এখানে কিন্তু আমরা বলে দিছি যে ভাই এটা হলো স্ট্রিং টাইপ, এটা কি নালেবল স্ট্রিং না, মানে স্ট্রিং এ হইতে হবে, নাল টাইপ হওয়া যাবে না। ওই কারণে আমরা এখানে নালটা, নাল চেক অপারেটর দিছি, এটা এররটা ইয়া করা যায়, যদি আমরা এখানে একটা কোশ্চেন মার্ক দেই তাহলে এররটা চলে যাবে, কিন্তু অন্যান্য ফাইলে আবার এরর চলে আসতে পারে। ঠিক আছে, ওই জন্য এটা আর চেঞ্জ না করে আমরা এখানে এই ভ্যালুটা আসলে নাল কিনা, মানে যে যদি ওটা সেভ না থাকে ইয়াতে, বলে আমার শেয়ার প্রেফারেন্সে, তাহলে তো নাল দিবে। নেম আমি সেভ করি নাই, কিন্তু নেম আমি গেট করছি, নাল দিবে না? ফাঁকা স্ট্রিং না, বা আমি কি করছি, এই যে ক্লিয়ার শেয়ার প্রেফারেন্স যে ফাংশনটা আছে, এটা দিয়ে কি করে দিছি, ক্লিয়ার করে দিছি, তারপরে আমি নামটা গেট করার ট্রাই করছি, হবে? তখন তো কি আসবে, নাল আসবে। বুঝা গেছে? কিছু না বুঝলে বলো, মানে এপি ডট ডাটা গেলে এগুলো লাগবে। ঠিক আছে, তো এখানে জাস্ট আমরা নাল চেক করে আমরা কি এমটি স্ট্রিং দিব, নাল চেক করে কি দিচ্ছি, এমটি স্ট্রিং, তার মানে আমাদের নালের কোনো প্যারা থাকতেছে না, কোথাও নাল আছে কিনা এটা চেক করার ভয় থাকতেছে, থাকতেছে না, কি থাকতেছে, জাস্ট যে আমার এমটি স্ট্রিং হলে ওই ভ্যালুটা নাই, এমটি স্ট্রিং মানে কি, ভ্যালুটা। ঠিক আছে, মানে যেটা আমরা কি দিয়ে সার্চ করার ট্রাই করতেছি, আমার নামটা, আমার নাম আসলে নাই ওটা। ঠিক আছে, সেম ভাবে আমরা যেহেতু যেহেতু স্ট্রিং সেট আর গেট করছি, সেম ভাবে কিন্তু বুলিয়ান ভেরিয়েবলও কি করা যায়, সেট আর গেট করা যায়। বুলিয়ান ট্রু ফলস আমি সেভ করে রাখবো, প্রয়োজন হইতেই পারে, বলা যায় না কখন প্রয়োজন হয়, প্রয়োজন হয় না, প্রয়োজন হইতেই পারে, বুলিয়ানও আমি সেভ করে রাখতে পারবো। তারপরে আমার ডাবল টাইপ যে ইয়া আছে সেটাও আমি কি করে রাখতে পারবো, সেভ করে রাখতে পারবো। তারপরে ইন্টিজার টাইপ যেগুলো আছে সেটাও তো আমার প্রয়োজন হইতে পারে সেভ করার, অবশ্যই হইতে পারে। ইন্টিজার ভেরিয়েবল কখন কোনটা লাগে বলা যায়, বানায় রাখা ভালো, এই জন্য সেটার গেটার সবারই কিন্তু সেট করে রাখা আছে। এই যে সেটার গেটার, জীবনটা আর ছাড়লো না, কেউই ছাড়বে না ভাই পিছনে। ঠিক আছে, যদি ভ্যালু না থাকে তাহলে জিরো রিটার্ন করবে। আর এখানে 0.0 মানে কি, একটা ডাবল টাইপ জিরো রিটার্ন করবে, ভ্যালু না থাকলে দিয়ে দিবে এটা। মানে ধরো তুমি সার্চ দিছো, ওটা নাল হয়ে আছে, কোনো ভ্যালু নাই ওই জায়গায়, সেভ করো নাই, জিরো রিটার্ন করবে ওটা। জিরো দেখলে তুমি বুঝাবা যে আসলে এটা জিরো আছে। তোমার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারো, তুমি যদি নেগেটিভ নাম্বার দাও বা অন্য কোনো নাম্বার বাই ডিফল্ট থাকে, তাহলে এখানে ডিফল্টটা দিয়ে দিবা, যে ভ্যালু না থাকলে আমি এই নাম্বারটা দিব, শূন্য জায়গায় জাস্ট 10 বসাই দিলে হয়ে গেল, তাহলে 10 দিবে।
আচ্ছা, এখন আসি হলো এই যে মজার বিষয়ে। এখানে দেখো তো কি লেখা আছে এই দুটো লাইনে, গেট ইউজার টোকেন, তাই না? হ্যাঁ, মানে এটাই কিন্তু ডিরেক্টলি ইউজ করা, সেট ইউজার টোকেন আর কি গেট ইউজার টোকেন। ভিতরে কি লেখা আছে না আছে আমার এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে? ভিতরে কি লেখা আছে না আছে ওটা দেখার দরকার নেই। দেখেন সেট ইউজার টোকেন গেট ইউজার টোকেন এই দুটারও কাজ সেম। কিতে কি পাঠাই দিছি, টোকেনটা পাঠাই দিছি, তাই না? আর ভ্যালু কোনটা, টোকেন। এটা আমরা কি করতেছি, সেট করতেছি, তাই না? তার মানে লগ ইন যখন করব তখন ও আমাকে একটা টোকেন দিবে না? আচ্ছা, ওই টোকেনটা বাকি সব এপিআই এর সাথে কি দেওয়া লাগবে কিনা? আপনি নিজে কমন সেন্সে বলেন তো, একটা অ্যাপে যদি আপনি লগ ইন করেন একবার, তাহলে সেকেন্ড বার ওই অ্যাপটা যদি ফাইন্যান্সিয়াল কোনো অ্যাপ না হয়, যেমন বিকাশের মতো, বিকাশের হিসাবটা বাদ দেন, বিকাশ কিন্তু কোনো কিছু আসলে এইভাবে শেয়ার প্রেফারেন্সে সেভ করে না। ওদের টোকেন যেটা আছে না ওরা কিন্তু সেভ করে না, ওরা হলো ওদের ভেরিয়েবলে সেভ করে রাখে। যখন অ্যাপ ক্লোজ করে দিবেন দেখবেন আবার ওই সেম স্ক্রিন আসছে, কারণ ওরা টোকেনটা সেভ করে না, ঠিক আছে? কিন্তু অন্যান্য যেগুলো অ্যাপ আছে তারা কিন্তু টোকেন সেভ করে, কারণ তারা চায় তাদের ইউজার একবার লগ ইন করলে দ্বিতীয়বার যেন আর লগ ইন করার প্যারা না থাকে, কারণ ওরা অত বেশি সিকিউরিটি দরকার নাই। তাদের কি করতে হবে, কি লগ ইন করার টাইমে যে টোকেনটা পাবে সেই টোকেনটা কিন্তু তাদেরকে ডিভাইসে সেভ করে রাখতে হবে, এবং যতক্ষণ আপনি অ্যাপ আনইনস্টল করবেন না ততক্ষণ কিন্তু ওই টোকেনটা থেকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, লগ আউট যখন করবেন তখন টোকেনটা চলে যাবে, মানে আপনার লোকাল যে স্টোরেজ আছে স্টোরেজ থেকে টোকেনটা ডিলিট করে দেওয়া লাগবে না। তখন কোন ফাংশন কল করব, ক্লিয়ার সেট প্রেফারেন্স, লগ আউটে জাস্ট ক্লিয়ার করে দিব, বাস ঝামেলা ক্লিয়ার, লগ আউট হয়ে গেল, কোনো প্যারা আছে? আচ্ছা, তাহলে সেট ইউজার টোকেন আমরা কি এই ফাংশন কল করে জাস্ট টোকেনটা যদি পাস করি তাহলে সে কি করবে, টোকেনটা আমার স্টোরেজে সেভ করে রাখবে। আর গেট ইউজার টোকেন দিয়ে যদি আমরা কল করি, এই ফাংশনটা জাস্ট কল করব, কোনো কি দেওয়া লাগবে না, সে অটোমেটিক করবে কি, এই যে টোকেন যে কি আছে সেটা পাস করে ওই টোকেনটা যে সেভ করা ছিল ওই টোকেনটা আবার ব্যাক নিয়ে আসবে, ঠিক আছে? তো মজার বিষয় কি জানেন, এই দুইটার একটা আমি এখানে ইউজ করি নাই, মানে এটা ছিল, আমার হাতে এত টাইম শর্ট ছিল যে এই দুটো ফাংশন যে নিচে আছে স্ক্রল করে যে দেখবো সেই টাইমটাও ছিল না। আমি আসলে উপরের যে যে সেট স্ট্রিং আর গেট স্ট্রিং আছে না ভাই, এই দুইটা দিয়ে করে দিছি, কেউ কোনো মাইন্ড করিয়েন না, ঠিক আছে? কারণ আমাদের এটা শেষ, শেয়ার প্রেফারেন্সের ঝামেলা শেষ, খুবই ইজি ব্যাপার। হ্যাঁ, আর ইজ ইউজার লগ ইন মানে হলো যদি টোকেন থাকে, টোকেন যদি নাল না হয় আর টোকেন যদি এমটি না হয় তার মানে ইউজার লগ ইন অবস্থায় আছে। এটা আর কি ওরা বানাইছিল, মানে আগের একটা ইয়ার থেকে নেওয়া ছিল এটা, এই ফাংশনটা, কিন্তু আসলে এটা কোনো ভ্যালিড না, মানে এইভাবে আসলে একটা ইউজার লগ ইন আছে কি নাই সেটা আসলে নির্ধারণ করা যায় না, কারণ আমার যদি টোকেন থাকেও টোকেনটা তো এক্সপায়ার হয়ে যেতে পারে, পারে না? এটা কি, এটাতে কোনো এমনও ওই যে ইয়া আছে, যেমন এই টাডা আছে না, টাডার যে অ্যাডমিন প্যানেল আছে, টাডার অ্যাডমিন প্যানেলে একদিনে আপনার লগ ইনের এক্সপায়ার হয়ে যায়। আপনি দেখেন বা প্রত্যেক দিন এসে লগ ইন করা লাগে না আপনাকে, খেয়াল করবেন, 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে টোকেন কিন্তু এক্সপায়ার হয়ে যায়। কারণ অনেক অনেক আছে, অনেক অ্যাপ আছে 24 ঘন্টা টাইম দিবে, এখন আপনি লগ ইন করবেন এখন থেকে শুরু করে 24 ঘন্টা পর্যন্ত এক্সপায়ারি ডেট থাকে, 24 ঘন্টা পার টোকেন এক্সপায়ার, তখন তো আপনার কাছে টোকেন আছে, তো তারপর আপনি কি ঢুকতে পারবেন? তাহলে কি আমি আপনাকে ধরে নিব যে আপনি লগ ইন অবস্থায় আছেন? এটা নাই কিন্তু। 403, 403, 403 মিলে মারামারি করবে। ঠিক আছে, তো এখন আমাদের আসার বিষয় হলো এপিআই ডট ডার্ট। ভাই মাথা যদি ঠান্ডা না হয় 2 মিনিট একটু ব্রেক আছে, ইজি জিনিস হলে তখন ভালো তো লাগবে। কালকের থিওরি ক্লাস স্মরণ করো, 2 মিনিট টাইম, মানে কিছুক্ষণ সময় স্মরণ করো তো কি কি মনে পড়ে। এটা না, স্টপ করা লাগবে না, এটা বডি প্যারামস, কুইরি প্যারাম, ঠিক আছে? তাহলে দেখো এই যে কালকের যে টপিক গুলা যেগুলো আছে খুলিও দেখেনি, বাদ দে,
আর এসব বাদ আর আশাই করো না তো এইটা যেটা আছে সেটা হলো এখানে একটা ফাইল বানাই নিছি আমরা, সেটার মধ্যে একটা ক্লাস নিছি, সেটা কি এপিআই সার্ভিস, তাই না? এপিআই সার্ভিস নামে আমরা একটা ক্লাস নিছি এবং এই ক্লাসটাকে আমরা সিঙ্গেলটন বানাইছি। এই যে এতটুকু কোড হলো সিঙ্গেলটনের কোড। এপিআই সার্ভিস একটা ক্লাস বানাই নিছি, আপনাকে বানাইতে হবে না, এটা আমি দিয়েই দিব, ঠিক আছে? হ্যাঁ, এটা জাস্ট ইউজ করতে হবে, কিন্তু এটার আমি একটা উপর উপর আবছা আবছা কালকে থিওরির সাথে যাতে আপনি মিলাইতে পারেন জিনিসটা, ওইরকম একটা আইডিয়া দিয়ে দিব আবছা আবছা। পুরো কোড আমি বুঝাইতে যাব না, ঠিক আছে? পুরো কোড বুঝাইতে গেলে ঝামেলা আছে। আচ্ছা, এটাকে এই এপিআই সার্ভিস যে ক্লাসটা আছে তাকে কি বানাইছি, সিঙ্গেলটন বানাইছি, যাতে আমার র্যামটা একটু সেফ হয়। কারণ কি, যদি কোনো একটা ক্লাসকে সিঙ্গেলটন বানানো না হয় তাহলে যতবার ওই ক্লাসের একটা ফাংশন আপনি কল করবেন ওই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লাসের নাম ফার্স্ট ব্র্যাকেট ডট ফাংশনের নাম, ততবার ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে, এবং যত অবজেক্ট তৈরি হবে তত র্যাম খাবে, ঠিক আছে? ওই কারণে আমরা কি করছি কি, এই সিঙ্গেলটন ক্লাস বানাইছি। এই যে এটা কিন্তু হেভি সুন্দর একটা কোয়েশ্চেন, এটা বহুত চাকরি ইন্টারভিউতে ধরে, যে সিঙ্গেলটন ক্লাস সম্পর্কে কি জানো? সিঙ্গেলটন ক্লাস হলো ওই ক্লাসগুলা যেগুলোর অবজেক্ট একটার বেশি দুইটা হয় না, কখনোই দুইটা অবজেক্ট তুমি তৈরি করতে পারবে না। হ্যাঁ, একমাত্র নাকি এপিআই চলে, আমার কথাটাই বুঝছি। আমি ক্লাস নিয়ে কথা বলতেছি, এপিআই নিয়ে কথাই বলতেছি না। একমাত্র এটাতে কেন হবে? ইউটিলস যেটা বানাইছিলাম, ইউটিলসে তো সিঙ্গেলটন ছিল এখানে, এই যে সিঙ্গেলটনের কোড। সিঙ্গেলটন কি, যে যে ক্লাসের ফাংশনগুলো আমার বারবার ইউজ করা লাগে, রিপিটেডলি ইউজ হইতে থাকবে, তাহলে আপনি যদি অবজেক্ট যদি বারবার তৈরি করতে থাকেন তাহলে কতগুলো অবজেক্ট তৈরি হবে। ধরেন একটা লুপ চালাইছেন, সেটার মধ্যে 100টা ইউজার আছে, 100টা ইউজারকে আপনি একটা ফাংশন, এই যে ইউটিলসের একটা ফাংশন ইউজ করছেন, করে ওইটাতে 100টা ইউজারের মধ্যে অ্যাপ্লাই করে এই স্ট্রিংটা কোনোভাবে স্পেস কাটছেন বা টাইটেল করছেন, এমন কিছু করছেন, 100টা অবজেক্ট তৈরি হবে। চিন্তা করছেন একবার? তাহলে আমাদের কি সেভ করাটা বেটার আর কি এদিক থেকে। তো আমরা দেখি তাহলে এপিআই সার্ভিস কই গেল আমাদের, হারি হারি এপিআই ডট ডট, হ্যাঁ। তাহলে আমার সিঙ্গেলটন বানানোর কোড এটা, এটা চ্যাটজিপিটি থেকে নেওয়া। আপনি জাস্ট চ্যাটজিপিটি কে যাই বলবেন যে সিঙ্গেলটন একটা ক্লাসের, আমার এই ক্লাসটা আছে, একে সিঙ্গেলটন বানানোর কোড দাও, ও জাস্ট শুরুর এতটুকু দিয়ে দিবে, মানে এতটুকু আপনাকে কপি করে নিয়ে পেস্ট করে দিবেন, কাজ শেষ, ঠিক আছে? দেন নেক্সট আমরা করছি কি, ডিও প্যাকেজ ইউজ করছি, তাই না? হ্যাঁ, ডিও প্যাকেজ ইউজ করার কারণে আমরা ডিওর একটা ভেরিয়েবল নিয়ে নিছি, ডিও ডিও ইকুয়াল টু ডিও নিতে হয়। ক্লাস আর অবজেক্টের যখন আমরা ওপির ক্লাস করছি তখন দেখি নেই যে অবজেক্টের টাইপ ভেরিয়েবল ইকুয়াল টু অবজেক্ট, ডান দিকেরটা কিন্তু অবজেক্ট, ঠিক আছে? এখানে কিন্তু এটা অবজেক্ট, এটা কার মধ্যে রাখতেছি আমরা, ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে? তারপরে দেখো একটা ফাইনাল স্ট্রিং নিছি, কারণ ভাই এই বেস ইউআরএল তো চেঞ্জ হবে না, তাই না? বেস ইউআরএলটা চেঞ্জ হবে, এটা কিন্তু সার্ভারের ইউআরএল দিতে হবে। এটা যে এমন আছে না, এটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এটা https://google.com হইতে পারে, যদি google.com এ ইয়া থাকে, কেউ যদি ডোমেইন কেনে টাকা থাকে ঠিক আছে? এটার বেস ইউআরএলটা আমার থাকবে। তারপরে আমি নিছি কি, স্ট্যাটিক একটা ভেরিয়েবল নিছি, এটাকে কিন্তু ফাইনাল করি নাই, ফাইনাল করছি করি নাই, টোকেন দিছিলেন আপনি ফাইল দিলেন তাই ওখানে ব্র্যাকেটের মধ্যে স্ট্যাটিক টোকেন দিছিলেন না প্রথমে? টোকেন দিছিলাম, ওটা আসলে চুরি বিদ্যা করার জন্য শুরুতে। একটা টোকেন আমি লগ ইনে পোস্টম্যান থেকে নিয়ে নিছি, নিয়ে এখানে আসে এই জায়গাটায় ওই টোকেনটা পেস্ট করে দিয়েছিলাম, যাতে সবগুলো এপিআই আমি ইন্ডিকেট করতে পারি। কারণ লগ ইনের প্রসেসটা তখন আমি করিনি, লগ ইনের প্রসেসটা শেয়ার প্রেফারেন্স দিয়ে টোকেন সেভ করা, টোকেন হ্যান্ডেল করা, তারপরে প্রত্যেকটা পেজ লোড হইলে টোকেনটা চেকিং হবে, যখনই তুমি পেজ ওপেন করবা তখনই দেখবে টোকেন আছে কিনা, টোকেন থাকলে এপিআইতে হিট করবে, যদি 403 দেয় তাহলে আবার লগ ইন পেজে পাঠিয়ে দিবে, 403 না দিলে ওই পেজেই থাকে। কত কি হ্যান্ডেল করা লাগছে, তো এত জিনিস হ্যান্ডেল শুরুতে আমি করি নাই, আমার মাথা ঘুরবে, ওই জন্য আমি নিজেও না করে কোথায় করতে হয় আমি সেটাও জানতাম না, ভুলে গেছি আর কি, জানতাম ভুলে গেছি। ওই কারণে এখানে একটা কাস্টম একটা মানে যেটা পোস্টম্যান থেকে যে টোকেনটা পাইছিলাম সেই টোকেনটা জাস্ট এখানে বসাই দিছিলাম। এন্ড দেখো এই ভেরিয়েবলটাকে আমি কি করছি, স্ট্যাটিক বানাইছি, তাই না? এটাকে ফাইনাল বানাইলাম না কেন? কারণ
শেয়ার প্রেফারেন্সে যে টোকেনটা আমরা সেভ করব, ওই টোকেনটা যখন আমরা আমাদের অ্যাপ ওপেন হবে তখন ওই টোকেনটা নিয়ে আমরা এই যে ভেরিয়েবলটা আছে এই ক্লাসের এপিআই সার্ভিসের যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে রাখবো। যখনই আমার অ্যাপটা ওপেন হবে, অ্যাপটা ওপেন হওয়ার সাথে সাথে কি করব, শেয়ার প্রেফারেন্স থেকে টোকেনটা গেট করব। লগ ইন করার পর, লগ ইন করার সময় তো শেয়ার প্রেফারেন্সের টোকেন সেভ হয়ে যাবে, কিন্তু যখনই আমরা করব কি, যে লগ ইন মানে পেজটা ওপেন করব, শেয়ার প্রেফারেন্স থেকে টোকেনটা নিবে, টোকেনটা নিয়ে কোথায় রাখবে, এই এপিআই সার্ভিসের যে টোকেন ভেরিয়েবলটা আছে তার মধ্যে রাখবো। আর এই টোকেন ভেরিয়েবলের ভিতরে এখন এমটি আছে, তাই না, ফাঁকা আছে, সবাই মাথায় না ঢুকলে বুঝবেন। ধীরে ধীরে যাচ্ছি, আর ধীরে আগানো সম্ভব না, ঠিক আছে। এখানে এমটি স্ট্রিং রাখছি না, এইখানে আমাদের ওই টোকেনটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে, মানে এই ভেরিয়েবলের মধ্যে আমরা টোকেনটা রাখবো। আর এই টোকেন ভেরিয়েবলটা যতগুলা গেট পোস্ট পুট সবগুলাতে ইউজ হয়েছে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু অপশনস এর ভিতরে এই যে টোকেন পাস করছি, ঠিক আছে, গেটের জন্য। পোস্টের ক্ষেত্রেও অপশনসে কিন্তু টোকেন পাস করছি, এন্ড ডিলিটের ক্ষেত্রেও কিন্তু অপশনসে কি করছি, টোকেন যে ভেরিয়েবল, এটার মধ্যে কন্ট্রোল চিপে এই ভেরিয়েবলের উপর ক্লিক করলে দেখবেন যে এইখানে চলে গেছে। মানে এটাকে ফাইনাল বানাইলাম না কেন, ফাইনাল কেন বানাইনি, কারণ এটা চেঞ্জ হবে। টোকেন তো শেয়ার পেপার এখন তো এমটি আছে না, এখন যদি আমি ফাইনাল বানাই দিই তাহলে ওটা এমটি থেকে যাবে, ওটাকে তো চেঞ্জ করতে হবে। আর স্ট্যাটিক বানানোর কারণ হলো যাতে ওই যে ফার্স্ট ব্র্যাকেটটা ধরে যাতে আমাকে না যেতে হয় আর কি, ঠিক আছে, মানে অবজেক্ট ধরে যেন না যেতে হয়, ইজিলি যাওয়া যায়। তো এটা হলো গেল। তারপর হলো ইনিশিয়ালাইজ। তো এইখানে বহুত কিছু হয়েছে, ঠিক আছে, হ্যাঁ এগুলো কোড সব দেওয়া থাকবে। এইখানে একটা জিনিস খালি খেলা লাগবে, এই যে এপিআই সার্ভিস ডট ইনিশিয়ালাইজ। দেখো এই কোড বোঝার দরকার নেই, মানে এই যে ফাইলটা আছে না, এই ফাইলটা যদি আপনি নাও বোঝেন খালি আমি রেসপন্সটা বুঝাই দিই, আপনি সব কাজ করতে পারবেন। কিন্তু কিছু জিনিস আছে এখানে একটু বুঝতে হবে, মানে একটু আইডিয়া রাখা ভালো। যেমন এখানে ডিও ডট অপশনস মানে ইনিশিয়ালাইজ, যখন এপিআই সার্ভিসটা কি হবে, ইনিশিয়ালাইজ হবে, মানে সিঙ্গেলটন ক্লাসও কিন্তু ইনিশিয়ালাইজ করা যায় কন্ট্রোলারের মতো, ঠিক আছে। যখনই অ্যাপটা ওপেন হবে, অ্যাপটা ক্রিয়েট হবে, ঠিক সেই মোমেন্টেই কিন্তু এই যে ইনিশিয়ালাইজ ফাংশনটা কল হবে, ঠিক আছে। মানে ক্লাস ক্রিয়েট হওয়ার সময়, এপিআই সার্ভিস তো একটা ক্লাস না, ও তো ক্রিয়েট হবে কোনো না কোনো সময়, যখন অ্যাপ রান হবে তখনই কিন্তু ক্লাসটা ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু এই ইনিশিয়ালাইজ যে ফাংশনটা আছে, যেহেতু এটা সিঙ্গেলটন ক্লাসে ইনিশিয়ালাইজ বলতে একটা জিনিস আছে, ইনিশিয়ালাইজ ফাংশনটা কি হবে, কল হবে। কল হইলে এই যে ডিওর অপশনসে বেস ইউআরএল এর মধ্যে কোনটা ঢুকাই দিছে, বেস ঢুকাই দিছে, আমরা যে লিংকটা রাখছিলাম না সেটা ঢুকাই দিছে। তারপরে ডিও ডট অপশনস ডট কানেক্ট টাইম আউট। ধরেন আপনি সার্ভারে হিট করছেন, কানেকশন পাচ্ছে না, কতক্ষণ ধরে ট্রাই করবেন কানেকশন করার, টাইম আউটটা বলে দিছে কত সেকেন্ড, 20 সেকেন্ড। মানে 20 সেকেন্ড ধরে সে ট্রাই করবে, 20 সেকেন্ড যদি পার হয়ে যায় তাহলে সে দেখাবে টাইম লিমিট এক্সিট, ঠিক আছে, টাইম আউট দেখাবে। তারপরে সেকেন্ডটা কি দিছে, ডিও অপশনস ডট রিসিভ টাইম আউট। যেই মোমেন্টে দেখলো সে সার্ভারে রিকোয়েস্ট করতে পারছে, তো রেসপন্সের জন্য ওয়েট করতেছে, ও রিকোয়েস্ট করে তো রেসপন্সের জন্য ওয়েট করবে, ঠিক আছে, তুমি ডেটা দাও ওয়েট করতেছি, কতক্ষণ ওয়েট করবে, 20 সেকেন্ড, ওইটা আমরা কি রিসিভ টাইম আউট, ওটাকে কি বলতেছি, রিসিভ টাইম আউট, ঠিক আছে। আর এগুলা ভাই এগুলা বোঝার দরকার নাই, এখানে যে কি কি আছে, অন রিকোয়েস্টের মধ্যে কি কি ঢুকাইছে, হ্যান্ডলার এই সেই হ্যান ত্যান, অন রেসপন্স এরর মেরর দরকার নেই বুঝার। হ্যাঁ একটা জিনিস এখানে বুঝার আছে, আর জাস্ট আমি হেডার সম্পর্কে কালকে খুব জ্ঞান দিছিলাম, তাই না। এখন দেখেন এই ফাংশনটা না বানায় প্রত্যেকটা যে গেট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট ওদের মধ্যে গিয়ে হেডারটা ডিরেক্ট দেওয়া যেত, তো এই ফাংশনটা বানানোতে হয়েছে কি, যে চারটা মেথড আছে না, পোস্ট গেট পোস্ট পুট ডিলিট, চারটার মধ্যে জাস্ট এই একটা গেট অপশনস ফাংশনটা কল করলেই কাজ হয়ে যায়, ঠিক আছে। ওই কারণে এই ফাংশনটা বানায় নেওয়া। ফাংশন আমরা কি কারণে ইউজ করি, এটা আমাদের মানে রিডান্ডেন্সিটা কম হয়, একই করে যেন বারবার লেখা না লাগে, তাই না। ওই জন্য গেট অপশনস যেটা আছে, এই গেট অপশনসটা আমরা কি করছি, একটা ফাংশন বানায় নিছি। তাহলে আমার কথা হলো আমাকে হেডার দিতে হবে, তাই না। আমি শুরুতে বলছি কি রিকোয়েস্টের মধ্যে একটা কি থাকে, হেডার থাকে। ওই হেডারটা আমরা শুরুতে ভেরিয়েবল হেডার ইকুয়াল টু একটা ফাঁকা একটা ম্যাপ নিছি, কিন্তু এখানে এটা চ্যাট জিপিটি দিছে, এটা আমরা নেই, চ্যাট জিপিটি বললো পুরো এই কোডটা দিয়ে দিবে, কিন্তু এখন আর নেওয়ার দরকার নাই।
এটা আমাদের বানানো থাকবে, জাস্ট আমরা ইউজ করব, কি হয়েছে না হয়েছে দেখার দরকার নেই। তো তারপর আমি বলছিলাম কি হেডার্স এর মধ্যে কি দিতে হয়, হ্যাঁ হেডার্স এর মধ্যে কি দিতে হয়, কন্টেন্ট টাইপ দিতে হয় না, এটা বলছিলাম কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ, তার মানে আমি যে রেসপন্সটা নিব সেই রেসপন্সে আমাকে জেসন দিতে হবে, ওই যে অন্য কিছু দিলে হবে না, হ্যাঁ জেসন দেওয়া, ঠিক আছে। তারপরে লাইনে করছি কি আমার যে টোকেন ভেরিয়েবলটা আছে ওটা আমি চেক দিছি ওটা ফাঁকা কিনা, যদি ফাঁকা হয় তার মানে ইউজার লগ ইন অবস্থায় নাই, তাহলে আমি টোকেন পাস করব না। যদি এই যে ইজ নট এমটি যদি ফাঁকা না হয় তাহলে আমি কি করব, এই যে হেডার্স এর মধ্যে কি হিসেবে দিছি, অথরাইজেশন। দেখো এই ব্যাকএন্ড ডেভেলপার অথরাইজেশন হিসেবে দিছে, অন্য কেউ যদি ডিফারেন্ট ওয়েতে দেয় তাহলে আমাকে ডিফারেন্ট ওয়েতেই দিতে হবে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে অথরাইজেশনই দেয়। তারপরে এখানে দেখো কি বেয়ারার স্পেস কি আছে, ডলার টোকেন আছে না, আর ব্যাকএন্ড ডেভেলপার যখন পোস্টম্যান কালেকশন দিবে দেওয়ার পর আপনি হেডার্সে গেলেন, ওখানে হেডার্স আছে না অপশন পোস্টম্যানে, আরে কথা বলে কি লাভ, পোস্টম্যান ওপেন করলেই তো হয়। এই দেখেন পোস্টম্যানে প্যারামস আছে, অথরাইজেশন আছে, অথরাইজেশন বাদ হেডার্সে যাবেন, হেডার্সে যাওয়ার পর এখানে অপশন আছে না, আপনি দেখলেন আপনার যে ব্যাকএন্ড ডেভেলপার আছে সে অথরাইজেশন নামে একটা ভেরিয়েবল দিছে, আর বেয়ারার দিয়ে স্পেস দিয়ে ই বিসি 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 ঘিজিমিজি 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 একটা টোকেন আছে তাই না। তার মানে এইটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে ভাই এখানে এই টোকেন কিন্তু আমার এতটুকুই, ঠিক আছে। আর এর সাথে শুরুতে কি দিতে হবে, বেয়ারার দিয়ে একটা স্পেস দিতে হবে। এখন যদি ব্যাকএন্ড ডেভেলপার যদি কিসের হয়, ক্লক বক্সের হয়, তাহলে সে আবার আরো চালু, তখন সে আবার কি দিছে, টোকেনই ফল দিয়ে রাখছে, ওরা ওইভাবে করছে, আপনি তো ওকে বকা দিতে পারবেন না যে তুমি এইভাবে কেন করছো, ও যেভাবে বলছে আমাকে ওইভাবে এই জিনিসটা পাঠাইতে হবে, তাহলে টোকেন ইকুয়াল দিছে, তাহলে এখন তো আমার এখানে কি আর বেয়ারার স্পেস দিয়ে লাভ আছে, তাহলে এই অথরাইজেশন হেডার্স এর অথরাইজেশনে কি দিতে হবে আমাকে, টোকেন ইকুয়াল, এই যে কোনো স্পেস নাই কিন্তু, একটা স্পেস দিলেও কিন্তু হবে না, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু সেনসিটিভ একটা জায়গা, একটা স্পেস কমা উল্টাপাল্টা ভুলভাল বসবে, ওই জায়গায় স্পেস আছে তুই স্পেস দিস নাই, হবে না, ওই জায়গায় স্পেস আছে আপনি স্পেস, মানে ওই জায়গায় স্পেস নাই আপনি স্পেস দিচ্ছেন, হবে না, ঠিক আছে। তো আমাদের এই যে ব্যাকএন্ড ডেভেলপার তারা বলছে কি ভাইয়া তুমি এটা দাও, পেয়ার দিয়ে স্পেস দাও, সে এইভাবে টোকেনটা রিসিভ করছে, হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ শুধু টোকেন দিলে সব থেকে বেটার হয়, যদি সে শুধু টোকেন দিয়ে থাকে তাহলে এগুলো কাটিয়ে দিব সব সামনের, এই যে ভাই নাও টোকেন নাও, কেন যে দেয় জানি না, হ্যাঁ ওটা দেখে বুঝতে হবে, তারপর এই জায়গাটা এসে চেঞ্জ করতে হবে, কিন্তু এই জায়গাটা একবার একজন চেঞ্জ করে নিলে আর বাকি কারো আর চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। ওকে, তো গেল আমাদের এখন গেট রিকোয়েস্টটা দেখি, গেট রিকোয়েস্টটা মোটামুটি একটা সিম্পল একটা আইডিয়া নেই। দেখো গেট রিকোয়েস্টে কি আছে, শুরুতে আর্গুমেন্ট আছে তাই না, এবং এর রিটার্ন টাইপ কি ফিউচার ডাইনামিক, তার মানে কি ডেটা দিবে আমি জানি না, যে কোনো ডেটা দিতে পারে, কি ডেটা দিবে আমার জানা নাই। এবং গেট, তাহলে গেটের মধ্যে রিকোয়ার্ড করছি কি এন্ড পয়েন্ট তাই না, কিন্তু কুইরি প্যারামিটার কিন্তু রিকোয়ার্ড করি নাই, এটার রিজন হলো কুইরি প্যারামিটার একটা গেট রিকোয়েস্টে থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে, থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আমরা আমাদের গেট একটাই আছে, ঠিক আছে, এই গেটে যদি ঢুকি, ঢুকার পর আমরা প্যারামসে যাই, প্যারামসে গেলে দেখবো আমাদের কুইরি প্যারামিটার কিন্তু অনেকগুলা, এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কুইরি প্যারামিটার কয়টা, পাঁচটা, এই পাঁচটা কুইরি প্যারামিটার কিন্তু আমাকে দিতে হবে এখানে, এই যে কুইরি প্যারামসের ভিতরে ম্যাপের ভিতরে, ঠিক আছে। অ্যাসিং ফাংশন ট্রাই করছে, ট্রাই মানে হলো এই ট্রাই যে ট্রাই ক্যাচ ব্লকটা, একটা জিনিস আমি বলি জাস্ট সিম্পল ওয়েতে, ট্রাই দেখো ট্রাই শুরু হয়েছে কোথায়, এখানে না, শেষ হয়েছে কই, এই জায়গায়, এখানে না, তো ট্রাই ক্যাচ যেটা আছে সেটার ক্ষেত্রে অন এই যে ক্যাচ, ট্রাই বলতে এই জায়গাটা আগে কি করবে, সে এক্সিকিউট করার ট্রাই করবে,
যদি কোনো ধরনের এরর আসে সার্ভার সাইড থেকে বা এই সাইডের কোনো ধরনের কোনো একটা কারচুপি হয়েছে, কোনো একটা উল্টাপাল্টা কিছু হয়েছে, তাহলে সে কি করবে, ক্যাচ করবে, যে তুই ট্রাই কর, তুই ট্রাই কর, জাম্প করার ট্রাই কর, যদি উল্টাপাল্টা কিছু হয় বা পড়ে যায় তাহলে আমি কি করব, ক্যাচ করব। সিম্পল ওয়েতে ভাবতে হবে, কোড বোঝার দরকার নেই ভাই, ট্রাই ক্যাচের কাজ এতটুকুই। ট্রাই মানে হলো ওই জিনিসটা তুমি এক্সিকিউট করার ট্রাই করো, যাতে আমার অ্যাপ যে ক্র্যাশ হয় না, অ্যাপ ক্র্যাশটা যাতে কন্ট্রোল করা যায়, আদারওয়াইজ কিন্তু অ্যাপ ক্র্যাশ করবে। ঠিক আছে, যেহেতু এপিআই এর জিনিস ওই জন্য আমাদের এখানে ট্রাই ব্লকটা ইউজ করা লাগছে। এই চেহারা পাশে দেখেছো তোমার, তোমার পাশে দেখে ক্লাস নেন, তোমার নাকি বোঝেন না, কালবেলা মাথার উপর দিয়ে গেছে। এ ভাই এত কোড তো আপনার মনে রাখা লাগবে না, আপনি জাস্ট একটু বুঝে রাখেন। কিন্তু এইগুলা যে এত কাহিনী বলতেছি না, যখন এটা ইউজ করব তখন বলবেন তারে না, মানে তারে না, তারে না বুঝবা না, এটা কোনো ব্যাপার। ভয় লাগুক, তো জাস্ট দেখি যাও, ঠিক আছে। দেখো আমরা যে গেট রিকোয়েস্ট করছি, এখানে জাস্ট প্রিন্ট করছি যে আমরা গেট করতে যাচ্ছি, গেট রিকোয়েস্ট হতে যাচ্ছে, আমার বেস আর এন্ড পয়েন্ট দুটো একসাথে অ্যাটাচ হয়ে আছে। তারপর দেখো গেট করতেছি তখন কিন্তু বেস আর এন্ড পয়েন্ট দুটো যোগ করে দিছি। এন্ড পয়েন্টটা কোনটা, যখন আমরা ওই ফাংশন মেথডটা কল করব, ফাংশনটা কল করব, তখন এন্ড পয়েন্টটা দিয়ে দিব না এপিআই এর, ওই এপিআই। কিন্তু বেস কি আমার বারবার দেওয়া লাগবে, লাগবে না, বেস আমি উপরে সেট করে দিছি। হ্যাঁ, ডিবাগ কনসোলে দেখাবে এই প্রিন্টটা, কোন এপিআইটা কখন কল হয়েছে ডিবাগ কনসোলের দিক তাকাইলে বোঝা যায়। ওটা আমি একটু পরে দেখাচ্ছি কোড রান করে। তারপরে দেখো কুইরি প্যারামিটার জায়গায় কুইরি প্যারামিটার যেগুলো পাস করছি সেগুলো পাস করে দিলাম। আর অপশনসের জায়গায় এই যে গেট অপশন যে ফাংশনটা বানায় নিছি না, ওই ফাংশনের ভিতরে ওখানেই তো টোকেন হ্যান্ডেল হয়ে গেছে, হইছে না, শেষ। এটা গেল রিকোয়েস্ট, রিকোয়েস্ট কতটুকু, এই যে এতটুকু হলো আমার রিকোয়েস্ট। এখন কাজ কিসের, রেসপন্সের। রিকোয়েস্ট শেষ, মানে রিকোয়েস্টে আমাদের কখনো কাজ করতেই হয় না, যদি কখনো কাজ করতেও হয় তাহলে জাস্ট এখানে এসে বেয়ারারের জায়গায় টোকেন ইকুয়াল বা বেয়ারারটা কাটে দিব না স্পেস দিব না ইকুয়াল দিব, এই এতটুকুই। সেটা যদি টিমের 8 জনের যে কোনো একজন করে তাহলেই হয়ে, একজন করে পুশ দিল, বাকি সবাই ওখান থেকে নিয়ে নিল, হয়ে গেল। ব্রাঞ্চ আলাদা করতে তো কি স্টেজিং এ করে শুরুতে পুশ দিয়ে দিলে দিয়ে দিবে। আর ব্যাকএন্ড তো আমাদেরই নাকি, তো সেটা একটা সিম্পল রুল ফলো করবে, তাহলে শুরুতেই আমি সেট করে দেব। ওকে, এখন আমাদের কাজ কি, রেসপন্স নিয়ে না। দেখো এই যে অ্যাওয়েট করছে সার্ভারে, আমি একটা বলছিলাম না যে অ্যাওয়েট করে ডান দিকের অংশটা সার্ভারে চেক করবে, করে আবার ডেটাটা না আসা পর্যন্ত ওখানে ওয়েট করবে। ও কিন্তু এই ডেটাটা নিয়ে কার মধ্যে ঢুকাবে, রেসপন্সের মাধ্যমে। এই যে রেস লিখছিলাম না, ওইটাই রেসপন্স আর কি, রেসপন্সের মধ্যে ঢুকাবে। ঢুকানোর পর এইখানে আসে কি, জাস্ট চেকিং। এখানে কোনো কিছু নাই, খালি এখানে জাস্ট চেকিং আছে। চেকিং কি করছে, যে যদি স্ট্যাটাস কোড কত হয়, 200 হয়, তাহলে কি করব, রেসপন্স ডট ডেটা, তার মানে যে আমার কি, এই দেখো রেসপন্স ডট স্ট্যাটাস কোড, এই যে এই রেসপন্সটা যেটা পাইছি সার্ভার থেকে, সেটার স্ট্যাটাস কোডটা চেক করলাম 200। যদি 200 হয় তাহলে কি করব, ওর যে ডেটাটা আছে, মানে রেসপন্সের যেটা পাইছি আর কি, যে ডেটাটা পাইছি সেটা এই ফাংশন থেকে কি করে দিছি, রিটার্ন করে দিছি। ঠিক আছে, আর যদি 200 না হয়, 200 না হয় কত হয়, 403 হয়, তাহলে কি করছি এখানে, গেট ডট অফ অল নেমড লগইন, আর রিটার্ন করছি কি নাম। আর যদি এই দুইটার কোনোটাই না হয় তাহলে ভাই কিছুই করার দরকার নেই, এই যে একটা ছিল এটা আমি কি করে দিছি, স্ল্যাশ করে দিছি, ওই যে বিটের মতো, এটা আছে কিন্তু কোনো কাজ নেই। ওকে, এই যে কাজটা এতটুকু করলো, সে সার্ভারের সাথে কমিউনিকেট করার ট্রাই করলো, এই টাইমে যদি কোনো ধরনের কোনো এরর আসে, কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হইলো, তাহলে সেটা ক্যাচ করবে কি, এই অংশটা কিন্তু ক্যাচ করবে কোন অংশটা, এই অংশটা, তাই না। তাহলে এইখানে আসার পর
আমি করছি কি যে এটা লক করছি জাস্ট যে ডিও এক্সেপশন মানে একটা এক্সেপশন হয়েছে মানে ডিবাগ কনসোল যেটা আছে নিচে যাতে আমি দেখতে পারি যে না কোনো একটা এরর হয়েছে। হওয়ার পরে কি করছি লগ আউট ইউজারে কি পাঠাই দিছি পাঠাই দিছি মানে এক্সেপশনটা পাঠাই দিছি। ঠিক আছে, এখন দেখো মাঝে মধ্যে এমনও হইতে পারে যে 403 আছে না, এই 403 তোমার মনে করো যে নর্মালি ডিরেক্টলি আসছে আমাদের ক্ষেত্রে তাই না, মানে ট্রাই করার টাইমেই চলে আসছে 403, তাহলে ডিরেক্ট লগ আউট করে দিছি। কিন্তু এখানে এখানে একটা ভুল হইছে, এই ভুলটা হলো অফ অল নেম হলো তোমার লগ ইন স্ক্রিনে পাঠাই দিছি না, এখানে একটা ভুল হইছে। এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হলো অ্যাপ প্রেফারেন্স ডট ক্লিয়ার শেয়ার প্রেফারেন্স, এই জিনিসটা করিনি কারণ আমার কাছে তো টোকেন আছে, টোকেনটা আমাকে ডিলিট করতে হবে না। হ্যাঁ, এই কাজটা কিন্তু করিনি এখানে। দেন কোনো ধরনের এক্সেপশন যদি আসে তাহলে লগ আউট ইউজার ফাংশন কল হয়েছে তাই না, হ্যান্ডেল ডিও এরর এটা দেখার দরকার নাই, আমাদের লগ আউট ইউজার ফাংশনটা এটা আমার বানানো, আমি বানায় রাখছি যাতে এই একটা ফাংশন সবার ক্ষেত্রেই যেতে পারে। এইখানে আসার পর যে এক্সেপশন আছে, এক্সেপশনটা আমি চেক দিছি কি যে ই ডট রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইজ ইকুয়াল ইকুয়াল যদি কি হয় 403 হয় সেম জিনিস, তাহলে এখানে দেখো আমি কি করছি শেয়ার প্রেফারেন্স থেকে কি করে দিছি ক্লিয়ার করে দিছি, আর গেট ডট অফ অল নেম লগ ইন স্ক্রিন রিটার্ন করছি কি নাল। ঠিক আছে, এখন বোঝা গেছে যে কোন জায়গা থেকে আসলে যদি আমার অ্যাক্সেস না থাকে, অ্যাক্সেস যদি না থাকে তাহলে ডিরেক্ট আমাকে 403 দিবে না, ইউজারে লগ আউট করার অপশন পাইছি হ্যাঁ, না পাইছি স্ট্যাটাস কোড যদি 403 দেয় তাহলে ওই কি আর ড্যাশবোর্ডে থাকবে, কোথায় যাবে, লগ ইন স্ক্রিন, ওটাই তো লগ আউট করে দিল, অটো লগ আউট হয়ে গেল, হাতে আবার শেয়ার প্রেফারেন্স যেটা আছে ওটাও ক্লিয়ার করে দিল। ঠিক আছে, এই জিনিসটা এই জায়গা থেকে হ্যান্ডেল করছি। ঠিক আছে, এই জিনিসটা বাইরে থেকেও হ্যান্ডেল করা যায়, কিন্তু যেহেতু অ্যাপটা ছোট এবং এটা করলে বেটার হয় কারণ অনেকগুলো এপিআই তো সব জায়গায় তো আর বসানো সম্ভব না, তার বদলে আমরা করলাম কি এই গেট, কারণ কি দেখো এই যে গেট আছে না, এই গেট আর পোস্ট, এই যে গেট আর পোস্ট এই দুটা যে কত জায়গায় ইউজ হয়েছে তার কোনো হিসাব থাকবে, কারণ প্রত্যেকটা জায়গায় কি আমি 403 চেক করব, করা সম্ভব, তার বদলে এই জায়গাটাতেই করলে ইজি হয়ে যাচ্ছে না, যে পোস্টের ভিতরেই করি আমি গেটের ভিতরেই করি আমি, তাহলে 403 চেক করলে লগ আউট করে দিলে সে বাইরে হয়ে চলে গেল, তাহলে আমার ওই বাকি যে 100 জায়গায় এপিআই ইউজ হয়েছে ওখানে আমার যাওয়ার দরকার নেই, দরকার আছে অটোমেটিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এতটুকু ছিল। আর পোস্টের ক্ষেত্রেও সিমিলার, পোস্ট ঝলক ঝলক দেখা দেয় এন্ড পয়েন্ট দিছি, এই যে ডেটা, ডেটা বলতে কি বুঝাচ্ছি বডিটা না, হ্যাঁ ডেটা বলতে কিন্তু বডি বুঝাচ্ছি পোস্টে, আর বাকি সব সেম এগুলা। দেখো এখানে দেখো পোস্টের ক্ষেত্রে আমি বলছিলাম 200 স্ট্যাটাস কোড মানে ওকে, আর 201 মানে হলো কি ক্রিয়েটেড, ওই জন্য কি করছি হয় 200 নাইলে 201, যে কোনো একটা হলে কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে এখানে তাই না। অর ইউজ হয়েছে না মাঝখানে, মনে পড়ে প্রথম যখন আসছিলেন তখন লজিক্যাল এন্ড লজিক্যাল ব্যবহার করা ছিল, মনে পড়ে তখন এক সময় যা দেখলো খুব লাগবে রে ভাইয়া, ভালো করে শিখো, লাগবে না কোনটা তুই সেটা দেখাও তো। ঠিক আছে, দেখো এইখানেও কিন্তু আমি 403 চেক করছি, করার পর এখানেও একটা ভুল করছি তাই না, অ্যাপ প্রেফারেন্স ডট ক্লিয়ার শেড প্রেফারেন্স এটাও দেই নেই, এখানে ডিলেটে যায়ও সেম ভুল করছি। হ্যাঁ, ট্যাব নাই না তো এক্সপার্ট হয়, ফুটে যাও সেম ভুল করছি। দেখো এই লাইনে যাওয়ার সাথেও ধরে ফেলছি আমার ওই লাইন দরকার, ঠিক আছে, এগুলো চুরি বুদ্ধি, ম্যাজিক, ট্যাব নাই না আছে এই জায়গায় দেখো তো, বলতেছো তো এটা কোপাইলট গিটহাব শেষ, মানে এপিআই ডট ডার্ট শেষ। ঠিক আছে, আর ও জাস্ট আমি ইয়াটা দেখাই দিই যে প্যারামিটারেরটা, আচ্ছা আচ্ছা এটা প্যারামিটারেরটা, এই যে দেখেন প্যারামিটারে কিন্তু আমরা কিন্তু কোনো প্যারামস দিছি এই জায়গায় ওটা দিইনি, কারণ আমরা এন্ড পয়েন্টের মধ্যেই প্যারামসটা দিয়ে দিব। ঠিক আছে, ওই জন্য কিন্তু ডিলিটে কোনো ধরনের প্যারামিটার কিন্তু পাস করিনি, এন্ড পয়েন্টের মধ্যেই দিয়ে দেবো। মানে হলো আমার যদি পোস্টম্যানে এমন দেখি আমি কখনো সাপোজ এই যে রিমুভ অ্যাডমিন, এখানে এটা কিন্তু পোস্ট রিকোয়েস্ট তাই না, পোস্টের মধ্যে এটাতে কিন্তু বডি নাই, ও বডি রাখে নাই, হোক সমস্যা নেই আমরা বডিতে ডেটা দিব না, হয়ে গেল।
কিন্তু এইখানে দেখেন এই যে প্যারাম দিয়ে রাখছে, এখানে একটা প্যারাম দিয়ে রাখছে না 2, তার মানে এটা এই যে এন্ড পয়েন্ট, এটা কি পুরোটাই কি হবে আমার এন্ড পয়েন্ট হবে, এন্ড পয়েন্টই দিয়ে দিতে হবে। ওই জন্য আমার আসলে এই যে ডিলেট যে অপশনটা আছে, এই ডিলেটে কিন্তু আমরা কি দিছি, কোনো প্যারাম হিসেবে কোনো আলাদাভাবে নেই নেই, আমি এন্ড পয়েন্টের মধ্যে আমরা কি করব, যেখান থেকে কল করব ওখানে পাঠাই। হ্যাঁ, আর অত কথা বাদ, চলো বটের ঘাট। না থাকতে কি হয়েছে? আহ, আরে সে অনেক কিছু শেখার, মেইন ট্রিক্স তো এখনো বাকি আছে। এগুলো তো দেখাইলাম যে কিভাবে জিনিসগুলা হ্যান্ডেল করা যায়, কিন্তু ওই জিনিসগুলা ইউজ করে কিভাবে অ্যাপটা রানিং করা যাবে, অ্যাপের মধ্যে চেকিং হবে, অ্যাপের মধ্যে কল হবে, সেই জিনিস তো কেউ এখনো মাথায় আনে নাই। শেয়ার্ড প্রেফারেন্সে কিভাবে টোকেনটা সেভ করতেছি সেটা তো এখনো বললাম না, করছি করি নাই। আচ্ছা, আমাদের 8 মিনিটের একটা ব্রেক, 3:30টায় শুরু করবো। না ভাই না, হ্যাঁ, 3:30টায়। এতগুলা ঢুকবে মাথায়, 8 মিনিটের ব্রেক। আচ্ছা যাক, 10 মিনিট আর কি, ঢুকবে না এতগুলা মাথায়।